আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল আলোচনা সমালোচনার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আমাদের সাথে যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, অল্প সময়ের মধ্যেই আমরা 100+ সাবস্ক্রাইবার পেয়েছি। আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। ভাস্কর্য। আমাদের আগের ভিডিওটিও ভাস্কর্য নিয়েই ছিল, কিন্তু ওইটা ছিল আসলে আমরা ভাস্কর্যকে নিয়ে যে আমাদের জাতিসত্তার মধ্যেই যে বিভক্তি তৈরি হয়েছিল, দুইটি পক্ষ আমরা দেখেছি এবং এখনও দেখছি। পক্ষ ভাস্কর্য বানানোর পক্ষের একদল, ভাস্কর্য বিরোধী একদল, উভয়েই এখন আসলে মাঠ গরমের প্রক্রিয়ার মধ্যেই সময় পার করছে। এর মধ্যেই কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে সুস্পষ্টভাবেই বলা যায় যে ষড়যন্ত্রমূলকভাবেই ঘটানো হচ্ছে। কোনো এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে, এরকমই বোঝা যায়। বিশেষ করে কুষ্টিয়াতে ভাস্কর্য ভাঙার যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সম্পর্কে অভিজ্ঞ মহল, সুশীল সমাজ, আলেম শ্রেণী, শিক্ষিত সমাজ এবং সচেতন জনগণ সবাই বলছেন যে এটা আসলে এই ভাস্কর্য বিরোধী আন্দোলনটাকে নস্যাৎ করা এবং আলেম ওলামাদেরকে যুক্ত করে আইনি প্রক্রিয়ায় মামলা এবং হয়রানিমূলক মামলা করে উম, এই আন্দোলনটাকে নষ্ট করে দেয়াই মূলত হলো এই ভাস্কর্যটি ভাঙার আহ, মূল উদ্দেশ্য বলেই বিবেচনা করা হচ্ছে। আমি ছোট্ট করে একটু দেখাই। শফিকুল ইসলাম হাবিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার যে প্রচারণা চলছে, সেই প্রচারণাটাকে নিয়েই আমি একটু কথা বলতে চাই যে শফিকুল ইসলাম হাবিবি নামক একজন ফেসবুকে পোস্ট করেছেন, কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার ঘটনায় 4 মাদ্রাসা শিক্ষার্থী গ্রেফতার। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি। আমি জাস্ট আসলে শুধুমাত্র কিছু মানুষের বক্তব্যগুলোকেই আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এই পোস্টটি হাবিবি সাহেব করার পরপরই এই পর্যন্ত 43টির মতো কমেন্টস এসেছে। মোহাম্মদ শরীফ প্রথম কমেন্টটি করেছেন ভাস্কর্য ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। সাথে অবশ্য তিনি একটি ফেসবুকের লিঙ্ক দিয়েছেন, আমরা একটু ঢুকে দেখি ওখানে কি আছে। এখানে মোসান্না বিন হারেসা আর পক্ষ থেকে একটি স্ট্যাটাস উনি এখানে করেছেন। দেখা যাচ্ছে এখানে লেখা ভাস্কর্য ইস্যুতে কবির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। যে স্ট্যাটাসটির কারণে তাকে বহিষ্কার করা হয় তাও একটু পড়ে নিন। বিদায় হজ্জের বাসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, আল কোরআন আল হাদিস। যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরো তবে তোমরা পথভ্রষ্ট হব না। অথচ আজ আমরা এই দুটোর আশেপাশেও নেই। সূরা ফাতিহা পড়তেই 32টি দাঁতের মাঝে মহাযুদ্ধ বেঁধে যাবার উপক্রম হয়ে যায়। শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশেও যাওয়া হয় না। উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি। কোরআন হাদিসের 2 অক্ষর জ্ঞানও নাই, অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি। আচ্ছা, আসলে এই বিষয়টা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এটা অন্যদিকে চলে গেছে। আমি ভেবেছিলাম যে হয়তো সে এই ভাস্কর্য ভাঙার পিছনে কেউ একজন। এমডি হোসাইন রুবেল লিখেছেন, ভাঙছে 2 জনে, গ্রেফতার 4 জন কেন? বিভিন্ন মিডিয়াতে নিউজ এসেছে এবং সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে যে ভাস্কর্যটি ভেঙেছে 2 জনে, কিন্তু আজকে দেখা যাচ্ছে গ্রেফতার হয়েছে 4 জন মাদ্রাসা ছাত্র। এটা আসলে কি, এটাই প্রশ্ন ছিল। ফারহান লিখেছেন, এটা একটি নাটক। মোহাম্মদ আবুল হাসান লিখেছেন, গভীর ষড়যন্ত্রের জাল পেতেছে, অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে সামনে। এমডি আতাহার আলী দিদার লিখেছেন, নতুন নাটক। হান্নান মণ্ডল লিখেছেন, ওদের নিন্দায় যায় আসে না। মোহাম্মদ মামুন ইসলাম লিখেছেন, গাড়ি বোমা, ইতালির রেস্টুরেন্টে হামলা, ইসলামিক বই পেলে জঙ্গি সাজিয়ে হত্যা, সবকিছুই এই উগ্রবাদী হিন্দু জঙ্গিদের কাজ, আওয়ামী লীগের চোরদের কাজ। কোনো লাভ হবে না, নাটক আর কাজে আসবে না ইনশাআল্লাহ। জীবন বড় কষ্টের নামক একটি আইডি থেকে একজন লিখেছেন, খতিয়ে দেখা হোক ওরা কি আসলে মাদ্রাসার ছাত্র নাকি 71 টিভির ছাত্র।
ফয়সাল আহমেদ লিখেছেন ডানে বামে নড়াচড়া করলে সিসি ক্যামেরা। একে আজাদ চৌধুরী নিন্দা জানিয়েছেন। আব্দুস সালাম লিখেছেন আল্লাহ সবচেয়ে ভালো হেফাজতকারী। এমডি ওসমান লিখেছেন নিউ ড্রামা। উম্মে হাসান লিখেছেন রাইট। আবু রায়হান লিখেছেন আর তো কারো পিছে লাগতে পারবে না। এটা আসলে কি বোঝাতে চেয়েছেন উনিই ভালো জানেন। মোহাম্মদ মফিজ মিয়া লিখেছেন মামুনুল সাহেব হুঙ্কার দিলেই ছেড়ে দেবে। এখানে হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম লিখেছেন সিসিটিভি ঘুরে ঘুরে ভিডিও করে এমন একটা সিসিটিভি আমার লাগবে ভাই, কোথায় পাওয়া যায় জানাবেন কেউ? মানে এখানে উনি একটু সন্দেহজনক ভাবেই মানে সিসিটিভির ফুটেজটাকে নিয়ে সন্দেহ পোষণ করেই মূলত এই স্ট্যাটাসটি দিয়েছেন, কমেন্টসটি করেছেন। কারণ সিসিটিভি আসলে ঘুরে ভিডিও করে বিষয়টা আসলে কেমন যেন একটু অপ্রাসঙ্গিক মনে হয়। কারণ সিসিটিভি যেদিকে ফিক্স করা থাকে ওই জায়গাটুকুকেই ক্রপ করার কথা, কিন্তু যে সিসিটিভি ফুটেজটি বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে না, এটা ঘুরে ঘুরে ভিডিও করেছে। ওই শান্তশীলা আশিক লিখেছে বাংলা দুইজনে ধরল চারজনকে। জাকির হোসেন খান লিখেছেন এ কি? সোহেল খান লিখেছেন এটা হচ্ছে একটা ইসলামকে ধ্বংস করার জন্য বড় চাল এবং চক্রান্ত। এটা হানিফের ভাই করেছেন। এখানে একটা দেখবেন ভিডিও ফুটেজ, যেদিকে চোখ যায় সেদিকে ভিডিও ফুটেজ যাচ্ছে। অতএব বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের বা উস্কানিমূলক বক্তব্য দেন আলেম সমাজ, খারাপ ইসলাম, খারাপ তাদের হাতে গড়া এই কাজ, এরকম কিছু বোঝানোই মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য বলে বিবেচনা করা। এখানে আমরা আরও অনেক কমেন্টস আছে, এগুলো পড়ে আসলে শেষ করা যাবে না। শাহরিয়ার রহমান সোহাগ লিখেছেন একদিন পরে কেন ভিডিও ফুটেজ প্রকাশ হয়? রাত দুটোর সময় এত কথার আওয়াজ কিসের? ভিডিও ফুটেজে কিন্তু অনেক কথার আওয়াজ শোনা যায়। সিসি ক্যামেরা তো সার্বক্ষণিক ছিল, ভাঙচুর হওয়ার সাথে সাথেই তো ভিডিওটা প্রকাশ হওয়ার কথা ছিল, তাই না? সেখানে একদিন পরে ভিডিওটি প্রকাশ পাবে কেন? এটা কি কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? বর্তমান অস্থিতিশীল পরিবেশে ওলামায়ে কেরামদের চাপের মুখে ফেলবার এক বিশাল ফাঁদ তৈরি করছে এটা। হ্যাঁ, ভিডিও ফুটেজে দেখা যায় দুইজনের শরীরে পাঞ্জাবি পরা, টুপি পরা, এরা নির্বিঘ্নে নির্ভয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে কয়েকটা টাক দিয়ে দ্রুত নেমে পড়ে। এরা মূলত কারা? পাঞ্জাবি টুপি পরলেই কি মাদ্রাসার ছাত্র? আমি নিশ্চিত এরা কোনো মাদ্রাসার ছাত্র নয়। ভালোভাবে তদন্ত করে দেখা হোক। এদেরকে হয়তো ভাড়া করানো হয়েছিল অথবা এদেরকে মাদ্রাসা ছাত্র সাজানো হয়েছে বর্তমানে ধোলাইপারে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। কারণ একটা ইস্যু যখন সামনে আসে তখন পিছনের ইস্যুটাকে ভুলে যায়। বাংলাদেশের নিয়ম হলো পিছনেরটাকে ভুলে গিয়ে সামনের ইস্যুটাকে সবাই গ্রহণ করে, যেটা আমরা বিগত দিন ধরে দেখে আসছি রানা প্লাজার, বুড়িগঙ্গা এবং ভোলার ইস্যুতে। এগুলো আমাদের কাছে একদমই স্পষ্ট। মূল কথা হলো চলমান ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এটা একটা ফাঁদ তৈরি করেছে, যাতে করে দোলাইপালের পারের ব্যাপারটা চুপ হয়ে যায় এবং এর দ্বারা ওলামায়ে কেরামকে রাষ্ট্রদ্রোহী বানানোর পায় তারাও চলছে। এ বিষয়ে সকলকে সোচ্চার থাকার অনুরোধ করছি। রিয়াস রহমান সোহাগ আবার লিখেছেন কিছুই না আপনি। আবির লিখেছেন এখনই সময় জেহাদ করার, জাগো জাগো সবাই জাগো, খুবই সাহসী উচ্চারণ। এখানে সিদ্দিক নামক একজন লিখেছেন যে আমিও। মাহমুদুল হাসান নিন্দা জানিয়েছেন। এসপি হুসাইন আলমগীর, এটা বারবারই আসছে, অনেকেই বলছেন যে সিসিটিভির ফুটেজ স্থির থাকে, কিন্তু এখানে দেখছি ডানে বামে উপরে নিচে নাড়াচাড়া করছে। সমস্যা তো এই এক জায়গায়। বোরহান তালুকদার আরও সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ভাইরাল হওয়া ভিডিওটি নিঃসন্দেহে পরিকল্পিত নাটক। সিসিটিভি ক্যামেরা সাধারণত স্থির এবং এক স্থানে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, এর ব্যতিক্রম কিছু আছে, তবে সেগুলো নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী চতুর্দিকে ঘুরে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে এই প্রথম দেখলাম লোক দুটোকে ফলো করে তাদের সাথে সাথে সিসিটিভি ক্যামেরাও ঘুরেছে। বড়ই আশ্চর্য লাগলো। কোনো সিসিটিভি ক্যামেরা চলতি অবস্থায় কখনোই জুম হয় না। কেউ যদি স্বেচ্ছায় জুম করে তাহলে হয়, নতুবা নয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লোক দুটো খানিকটা মূর্তির দিকে অগ্রসর হওয়ার পরপরই ক্যামেরা হঠাৎ করেই জুম হওয়া শুরু করলো, যাতে লোক দুটোর চেহারা স্পষ্ট আরও ভালোভাবে দেখা যায়। এমনকি ভিডিও চলাকালীন সিসিটিভি ক্যামেরার আওয়াজও হচ্ছে এবং সেটি বাড়ছে এবং কমছে। যদি আসলেই তারা মাদ্রাসার ছাত্র হতো তাহলে পাঞ্জাবি টুপি পরে কখনোই তারা এমন কাজ করতো না বা করার সাহসও করতো না।
করলে নিশ্চয়ই গোপনীয়তা বজায় রেখেই তারপর করত। যুবকগুলো খুব সাজগোজ করে মূর্তি ভাঙার জন্য এসেছে, যা কল্পনাতীত। তাছাড়া ছেলে দুটোকে আমার নিতান্তই টোকাই ছেলেদের মতো মনে হচ্ছে, একটু ভালো করে তাকালে আপনারাও বুঝবেন। রড বালু সিমেন্ট দিয়ে বানানো আস্ত একটা মূর্তিকে কোনো পাগলেও খালি হাতে ভাঙতে যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে ছেলে দুটি খালি হাতেই মূর্তি ভাঙার জন্য উপরে উঠেছে। উঠেই তারা মূর্তি ভাঙা শুরু করেছে, তার মানে মূর্তি ভাঙার জন্য আগ থেকেই সেখানে ভারী কিছু প্রস্তুত করে রাখা ছিল। এটি যদি পরিকল্পিত কোনো নাটক সত্যিই না হয়ে থাকে, তাহলে ঘটনাটির পরপরই কেন এই ভিডিও ফুটেজটি গণমাধ্যমে প্রকাশ করা হলো না? দীর্ঘ 24 ঘন্টা পার হওয়ার পর এখন কেন প্রকাশ করা হলো? তাছাড়া সেটিও মাত্র কয়েক সেকেন্ডের, ফুল ভিডিও কোথায়? জাতির সাথে এমন তামাশা আর কত এবং কতকাল? পরিশেষে বলবো, যদিও নিতান্তই অনভিজ্ঞ এবং আনাড়ি খেলোয়াড়রা এমন নাটক সাজিয়েছে, কিন্তু এটি নিঃসন্দেহে একটি সাজানো এবং পরিকল্পিত নাটক ছাড়া আর কিছুই নয়। চলমান পরিস্থিতিকে আরও গোলাটে এবং উত্তপ্ত করবার জন্যই এমন জঘন্য কাজ করা হয়েছে। এটি শান্তিপ্রিয় ওলামায়ে কেরাম এবং মূর্তিপ্রিয় সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ারই একটি ঘৃণ্য ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মূর্তি ভাঙার সাথে সংশ্লিষ্টতার মিথ্যা অজুহাত। আসলে এ ভাই যেভাবে সাজিয়ে গুছিয়ে অভিযোগ খণ্ডন করেছেন বোরহান তালুকদার, আমার নিজেরই এখন আসলে কনফিউজ একটা মাইন্ডে চলে এসেছে। এটা যে আসলেই মনে হয় সাজানো একটি ঘটনা, কারণ যে যুক্তিগুলো বোরহান ভাই দিয়েছেন তার সবই সত্য বলে মনে হচ্ছে। এখানে সামনে বোঝা যাবে, যদি এটা নাটক হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা প্রকাশ হবে। মোহাম্মদ রাকিব লিখেছেন, বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও রে বজ্রকণ্ঠে তোলো আওয়াজ। এরকম আরও অনেক কমেন্টস এখানে জমা পড়েছে। তো আমরা আসলে একদম ক্লিয়ারলি যে বিষয়টা বলতে চাই যে আমাদের দেশ এমনিতেই নানাবিধ প্রবলেমে আছে এবং দিয়েই পার করছে। করোনা মহামারী এখনও চলমান। এরকম পরিস্থিতিতে কেউ কাউকে ফাঁসানোর জন্য, কেউ কাউকে বিপদগ্রস্ত করার জন্য এইভাবে যদি আমরা একে অপরের বিরুদ্ধে লেগে থাকি এবং করি, আল্লাহর পক্ষ থেকে গজব আসা খুব বেশি দূরের কিছু নয়। আমরা বলবো যে এখানে আমাদের উচিত হবে না এমন কিছু করা কোনোভাবেই উচিত হবে না যাতে করে এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, এবং বিশেষ করে আলেম ওলামাদের বিরুদ্ধে যদি এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেটাও কাম্য হবে না কারোর জন্যই। আমরা চাইব যে সরকার বা সুনির্দিষ্টভাবে অপরাধীদেরকে শনাক্ত করুক এবং তাদের বিচার হোক। অযথা কোনো নিরীহ মানুষের উপরে যদি এর দায় চাপে তাহলে সেটা আল্লাহর দরবারে বিচার হিসাবে অটোমেটিক্যালি চলে যাবে, এবং আল্লাহর বিচার খুবই কঠিন বিচার। আল্লাহ যুক্তিযুক্ত বিচার ছাড়া কখনো বিচার করেন না। সুতরাং সকলের কাছেই আমার সকলের পক্ষ থেকেই বলতে পারেন, আমি বলবো যে আসলে সরকার এখানে ন্যায় বিচার করুক। আমরা ইনশাল্লাহ আবার সামনে কোনো একটি ইস্যু নিয়ে আবার আলাপচারিতায় আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।